ক্লাসগুলো করছি আমাদের ইচ্ছে মতো নিজেদের যেটা যার ভালো লাগে সেটাই করি আমরা, তাই না? কোনো পার্টিকুলার কবিতা নিয়ে বা কোনো পার্টিকুলার কবিতার সম্বন্ধে আমরা বিশেষ কোনো ধ্যান জ্ঞান দিই না। তো আজকে আমি একটি সেরকম কবিতা দিয়ে শুরু করছি, তোমরা শোনো। আমাদের আমাদের বিষ্ণুপুরেরই মানুষ, তাই তো? বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি সব দিক দিয়ে আমাদের কবি, চারণ কবি, স্বভাব কবি। তিনি, তার বইও আছে বৈদ্যনাথের চর্চা। তাই দিয়ে আমি শুরু করি আজকে একটা ছোট্ট কবিতা দিয়ে বৈদ্যনাথ বাবুর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শোনো। কবি বৈদ্যনাথের চর্চা, চারণ কবি বৈদ্যনাথেরই লেখা, উনারই বই থেকে আমি এই কবিতাটি আবৃত্তি করছি। ভালোবেসে কাছে ডাকলে কেনা যায় কাছে, যেখানে মানুষ আছে সেখানেই ভালোবাসা আছে। ভালোবাসা পোতা আছে বাউলের উঠোনে বাগানে, প্রকৃত বাউল যারা তারা ঠিক ভালোবাসতে জানে। আমিও বাউল হব, বাউলের সঙ্গে যাব, বুকের গভীরে মনের মানুষ পাবো এই সব মানুষের ভিড়ে। এক তারায় দোতারায় ভবা পাগলার প্রেম গীতি, লালনের সঙ্গে হয় দেহ তত্ত্বে মধুর সম্প্রীতি। তন্ত্রে মন্ত্রে ছন্দে গানে কবিতায় সোহাগী আবেগে, খ্যাপা বৈরাগীর দলে এখনো মানুষ আছে জেগে। মানুষকে ছুঁয়ে আছে, মানুষকে ধরে আছে মানুষের হাত, হয়তোবা তারই নাম বৈদ্যনাথ, কবি বৈদ্যনাথ। কেঁদুলি জয়দেব অজয়ের তীরে, পীড়িতের রসের আখড়া সেই সব হৃদয়ের নীড়ে। কবিতা ছড়িয়ে আছে মাটির গভীরে, মূলে চাতালে পাতালে। পুরুষের মুখ দেখতে যেখানে মেয়েরা আজও সন্ধ্যাদীপ জ্বালে, সেই সব মেয়েদের মুখে বুকে মিশে আছে প্রেমময়ী পদ্মাবতী নারী। সেখানেই বৈদ্যনাথ, কবি বৈদ্যনাথ এক প্রেমের পূজারী। ক অক্ষরে কৃষ্ণ পাবো, ক অক্ষরে কালী, ক অক্ষরে কবিতায় আমি এক প্রেমের কাঙালি। সেই প্রেম জানে শুধু ব্রজকুল নারী, যমুনার নীল জলে রূপের গাগরি ভরে নীলাম্বরী শাড়ি। ললিতা বিশাখা বৃন্দা বিষভানু নন্দিনী যুবতী, দোহা পদাবলী গানে এবং কবিতায় ছন্দে চিরকাল আছে যার সেই প্রেমে মতি। রসকাব্যে ভরা বুক মানুষের, ঘরে ঘরে যার বিচরণ, হয়তো সে বৈদ্যনাথ, কবি বৈদ্যনাথ, সে যে আধুনিক যুগের চারণ। নমস্কার। কেমন লাগলো বলো? বাহ, বেশ নতুনত্ব, খুব ভালো, নতুনত্ব একদম, খুব সুন্দর। আমাদেরই এখানে মানুষ বৈদ্যনাথ বাবু, তার সম্বন্ধে তোমরা কতটুকু জানো জানি না, আমিও খুব একটা বেশি জানি না। মাঝখানে আমি ওনার বইও কিনেছি, বই আছে আমার, তোমরা চাইলে আমি দিতে পারবো। অজস্র কবিতা। আপনাকে তো দেখতে পাচ্ছি, শাড়ির র্যাক দেখতে পাচ্ছি মুক্তাদি। হ্যাঁ, আপনার মুখ দেখতে পাচ্ছি না, শুধু শাড়ির র্যাক দেখতে পাচ্ছি। আপনার ক্যামেরাটা রোটেট হয়ে গেছে। তাহলে নিবে আরেকটা আলো জ্বালতে হবে বোধহয়। না না না, আপনার ক্যামেরাটা ঘুরে গেছে। ও ক্যামেরাটা ঘুরে গেছে, দেখো তো, ব্যাক ক্যামেরা হয়ে গেছে। দেখো তো, আমি মনে হচ্ছে হলো কিনা আমি ঠিক বলতে পারবো। আমি তো এই সম্বন্ধে হয়নি কি করে করতে হবে বলো? ঠিক আছে, আমরা ওটা দেখিয়ে দেবো আপনাকে। আচ্ছা, তোমার সামনে দিকে ক্যামেরাটা ঘোরাও না, রাখাটা ঠিক হয়নি। হ্যাঁ, তোমার সামনে দিকে ক্যামেরাটা ঘোরাও, তোমার দিকে ফোনটা করো, দিয়ে তোমার সামনে দিকে ঘোরাও ক্যামেরাটা। এইটাই তো ম্যাডাম, আমরা ওনাকে একদিন দেখিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, এবার শুরু হোক। দিদি, তুমি এরপরে যারা যারা আছে তাদেরকে ডাকবে? হ্যাঁ, নিশ্চয়, তুমি ডাকো। আমার
এখানে কে কে আছে দেখি? মিতা আছে, নিবেদিতা আছে, রিনা আছে, বৈশাখী আছে, পম্পাদি আছে, দেবশ্রী পম্পা, আছে। হ্যাঁ শুরু করো একে দিয়ে। নিবেদিতা ওপর থেকেই শুরু করো, নিবেদিতা শুরু করো। মুক্তিদি আমি একটু পরে বলছি, কেমন? আচ্ছা তাহলে পম্পা শুরু করো। পম্পা ম্যাডাম শুরু করলেই তো হলো। একটা বড় কবিতার কিছুটা বেছে নিয়ে আমি বলছি। আচ্ছা আচ্ছা কবিতাটার নাম হচ্ছে তাজমহল, আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ বলো। এই কথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক, সম্রাটের ছিল এ সাধনা। রাজশক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্ত রাগ সম তন্দ্রা তলে, হয় হোক লীন কেবল একটি দীর্ঘোচ্ছ্বাস, নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আজ। হীরা মানিক্যের ছটা যেন শূন্য দিগন্তে ইন্দ্র ধনুচ্ছটা, যাই যদি হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহলটা বার করে দাও। চলে গেছো আজ তুমি, আজ মহারাজ, রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে, সিংহাসনে গেছে টুটে তব সৈন্য দল, যাদের চরণ ভরে ধরণী করিত টলমল, তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায়, দিল্লির পথের ধুলি পড়ে। বন্দিরা কাহিনা গান, যমুনা কল্লোল সাথে নহবত মিলায় না টান, তব পুর সুন্দরীর নূপুর নিক্ষণ, ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়ে ঝিল্লি শনে কাঁদায় রে নিশার গগন। তবুও তোমার দূত অমলিন, শ্রান্তি ক্লান্তিহীন, তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবনে মৃত্যুর ওঠা পড়া, যুগে যুগান্তরে কহিতেছে এক স্বরে চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। মিউটটা খুলুন, মুক্তা ম্যাডাম মিউটটা খুলুন। খুব ভাবগম্ভীর কবিতা। একটুখানি বললাম আর কি, এটা তো বড় কবিতা, একটু বেছে নিয়ে বললাম। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মুক্তা ম্যাডাম আপনি মিউটটা খুলুন, আপনার অডিওটা বন্ধ হয়ে আছে, একবার দেখে নিন স্যারের থেকে কিভাবে মিউটটা খুলছে। যখন কেউ কবিতা পাঠ করছে আমি মিউট করে দিচ্ছি, কারণ না হলে নয়েজ আসছে প্রচুর। আপনারা যখন কথা বলবেন মিউটটা একটু খুলে বলবেন। মুক্তা ম্যাডাম আর শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ আপনি বলুন, পম্পাদি কেমন কবিতা আবৃত্তি করলো? হ্যাঁ ভালোই হয়েছে, এখনো কবিতাটার অনেক বাকি, ছোট করেই বলেছেন উনি। হ্যাঁ উনি তো বললেন, আমাদের সময় খুব কম, তো কম করেই বলতে ভালোই হয়েছে, ভালো বলেছেন। আপনি এবারে ডাকুন অন্য কাউকে। রিনাই বলো। হ্যাঁ ধন্যবাদ অনেক। আচ্ছা আমি আজকে কথা কাহিনী থেকে নেয়া বুদ্ধদেবের প্রতি রবীন্দ্রনাথের লেখা মূল্যপ্রাপ্তি ভিডিওটা হ্যাঁ পাঠ করে শোনাচ্ছি। মূল্যপ্রাপ্তি, রবীন্দ্রনাথ ঠাকুর। অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলিল এ বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন,
হেনকালে হেরি ফুল, আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব, আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার? বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তাঁরে পায়ে দিব উপহার। মালি কহে, এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে সমারহে বহু পূজা অর্ঘ্য বহে, নৃপতি বাহিরে আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল, শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালি কহে, হে রাজন, স্বর্ণ মাসা দিয়ে পণ কিনিছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি, কহিলা ধরণী স্বামী, 20 মাসা দিব প্রান্থ কয়। দোহে কহে দেহ দেহ, হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে উঠে ক্রমাগত। মালি ভাবে, যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত। কহিল সে কর জোড়ে, দয়া করে ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে, বুদ্ধদেব উজলি কানন। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বাহ, বসেছেন পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে, করুণার সুধা হাস্য জ্যোতি। সুধাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি সরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পড়ে। বরশি অমৃত রাশি, বুদ্ধ শুধালেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা? ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধুলি এক কোনা। নমস্কার। বাহ, সুন্দর হয়েছে। দেখো রিনা, তুমি কতখানি উন্নতি করেছো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার দুলাল বাবুর কাছ থেকে কিছু শুনলে হয় না? একদম। দুলাল হ্যাঁ। দুলাল স্যার জয়েন করেছেন। হ্যাঁ, স্যার মিউটে আছেন। আগে বলবো, তারপরে উনি বলবেন। একটা কারণ আছে, আচ্ছা একটা কারণ আছে, আমি বলছি। দুলালি ম্যাম বলে নিক, তারপর দুলাল স্যার আপনি বলবেন। বলবেন, হ্যাঁ কারণ আছে, তাই উনি শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে গোঁফের কথা, আর হচ্ছে অপূর্ব দত্ত। সুকুমার রায় লিখেছিলেন গোঁফ চুরির একটা ঘটনা। নিন্দুকেরা বলে ওসব আজগুবি, স্রেফ রটনা। বিতর্ক এড়াতে না হয় মেনেই নিলাম বিষয়টা, কিন্তু গোঁফের মাহাত্ম্য কেমন করে মিস হয় তা? গোঁফ কখনো যায় না চুরি, গোঁফ যে ভীষণ রোম্যান্টিক। চাইলে সুকুমারও দেবেন 100 খানা প্রমাণ ঠিক। এই যা দেখ, কি বলছিলাম, গোঁফের ইতিবৃত্তি ছাঁট দেখলেই খুব বোঝা যায় কে মালিক আর কে ভিত্ত। যাকগে, ওসব ছাড়ুন মশাই, সহজ কথায় আসুন। গোঁফ ছাড়া চ্যাপলিনকে দেখে হাসুন, দেখি হাসুন হাসুন। কাঞ্চোয়া গোঁফ রাখতো আমার বাবার সেজো দাদু। মাছি গোঁফেই শ্যামদারোগা দেখান
কত জাদু। বাংলার বাঘ স্যার আশুতোষ, গোফেই তো তার খ্যাতি। তাই বলে কেউ শুনেছেন কি বাঘ ছিল তার জ্ঞাতি? মোটের ওপর নিন্দুকেরা যে যাই বলুক, গোফের আমি গোফের তুমি, যেমন চলছে চলুক। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর। দারুণ দারুণ এটা দেখেই বললাম যে এইটা বলবো। দারুণ দারুণ। দারুণ। হ্যাঁ, এরপর আপনি বলুন, নইলে আপনি চলে যেতেন তো এই গোপটা কাকে শোনাবো, সেই জন্য। ঠিক ঠিক তো- বলেছো। নমস্কার। আমি তো একটু হাসির কবিতাই বেশি বলি আর কি, আপনাদের কাছে ওই নিয়েই পরিচিত। তো আজকে একটা সিরিয়াস কবিতা আছে, একটা হাসির কবিতাও আছে, এই আমাদের সিনিয়র সিটিজেনদের নিয়ে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের সিনিয়র সিটিজেনদের কি হয় বলেন, আমরা বড় অসহায়, আমাদের কেউ শোনার নেই। আমাদের ছেলে বৌমা নাতি নাতনি সবাই এত ব্যস্ত যে আমাদের কথা কেউ শোনে না, শোনার সময় নেই। ঠিক আছে ঠাম্মি, আমি পরে এসে শুনছি, ঠিক আছে দিদা, আমি পরে এসে শুনছি। তখন কি হয়, আমরা খুব সেনসিটিভ হয়ে ফেরি, অল্পতেই রেগে যায়। এই জিনিস এখানে রাখছি ভুলে যায়, এই জিনিস এখানে রাখছি ভুলে যায়। তখন রাগটা সম্পূর্ণভাবে স্বামী স্ত্রীর উপরে করে, স্ত্রী স্বামীর উপরে করে। কিন্তু তাই বলে তাদের ঝগড়া দেখলে, স্বামী স্ত্রীর এই বয়সে খুঁটিনাটি যে ঝগড়াগুলো দেখলে মনে হয় না, মনে বাইরের লোক দেখে মনে হয় বাবা এদের তো বুড়ো বুড়ির তো পটে না। কিন্তু সেটা নয়, এটা এক ধরনের অভিমান। তাছাড়া কার সাথে করব আমরা? তো সেই নিয়ে একটা সংসারের খুঁটিনাটি একটা আমি কবিতা, আমার নিজের রচনা, আমি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে সংসারের খুঁটিনাটি। কুল রাখি না শ্যাম রাখি, কি কপালের গেরো, গিন্নি আমার 60 ছুঁই ছুঁই, আর আমি তার বুড়ো। সেই 16তে ওনার বিয়ে, আমার 19-20, 3 সন্তান, লেটি টেপি আর দেবাশিস। প্রেম প্রীতির অভিজ্ঞতা ভীষণ ভয়ঙ্কর, সারা বাড়িতে গুঁজে শুধু ওনারই গলার স্বর। ঠকাটুকি প্রায় লেগেই আছে, হয় না মতের মিল, আমি কিছু বলতে গেলেই পড়বে পায়ে শিল। সকালে ওনাকে বেডটি দিয়ে জাগায় আদর করে, চা নিয়ে বলে ঠিক আছে এবার যাও একটু বাজারে, কাঁচা কলা, উচ্ছে বেগুন, কুমড়োতে পুঁই শাক, আর বাকিটা আর না বললেও বুঝে গেছি, থাক গো থাক। যদি বলি আর কি হবে, চিকেন নাকি খাসি, তেড়ে পুড়ে অমনি বলে কেন আমি কি তোমার দাসী? সকাল সন্ধে হেসে লেতে ঠেলবো আমি হাঁড়ি, তুমি তো শুধু পুজোটা সেরেই গিলবে কাঁড়ি কাঁড়ি। ওর এটা চায়, সে সেটা খায়, কতই না ভ্যারাইটি, ভূতের বেগার খেটে আমার গতর হলো মাটি। তোমাদের তোয়াজ করতে আমার শরীরে রোগের ডিপো, তুমি তো আছো রসে বসে, আমার খবর কি রাখো? 40টা বছর ধরে এ সংসারে আছি, কেউ আমাকে বুঝলো না, তাই মরণ হলেই বাঁচি। যদি বলি শাক বেছে দাও, মাছ কেটে দাও, সেগুলো রাখো রুমে, তখনই তোমার পায়খানা পাই, ঢুকে যাও বাথরুমে। বুঝি না কিছু, তোমাকে আমার ভালো করে আছে জানা, সারা জীবন বাইরে কাটিয়ে দিলে, সংসার তো করলে না। বলতে পারলে এমন কথা, তাহলে কি আর বলি, তোমার কথায় তোমারই মতে অ্যাডজাস্ট করে চলি। এই যে তুমি শপিং মল, আমি বাজার নিয়ে হাতে থলে, কিন্তু শেষে অ্যাডজাস্ট করে শপিং মলেই চলি। তুমি খিচুড়ি, আমি লুচি, একটু বৃষ্টি হলেই বলি, কিন্তু ওখানেও অ্যাডজাস্ট করে খিচুড়ি মুখে তুলি। এই যে তুমি হাটে বাজারে আমাকে নিয়ে যাও, ঝোলাবো আর লোকটি কেমন বিনে পয়সায় পাও। যাকগে ওসব, আমি বলি কি বয়স তো অনেক হলো,
একাই এত মরছো খেটে, ভালো দেখায় বলো? ভাবছি এবার কম বয়সে রাঁধুনি এক পেলে রাখবো ঘরে পাকাপাকি, যদি কম টাকাতে মেলে। এই বয়সে আরাম পাবে সেটাই আমি চাই, তারই সাথে একটা কাজের মেয়ে যদি অল্পে পায়। হঠাৎ মুখে ঘনিয়ে এলো কালো মেঘের ছটা, গাল বেয়ে চোখের জল পড়লো 2-4 ফোঁটা। বলে, জানি আমি আমার হাতের খাবার তোমার আর লাগে না ভালো, তাই তো রাঁধুনি ঝিয়ের কথা বলছো এলোমেলো। সারাদিন তো ঘরেই থাকি, কাজ কি এমন ভারী? কাজের মাসি রাঁধুনি এসব নয় কি বাড়াবাড়ি? কাজের মাঝে হাঁটু কোমরের ব্যথা নিয়েই থাকি, আর এমনি করেই কাটিয়ে দেবো যে কটা দিন বাকি। ভালো মন্দ রাগ অভিমান তোমারই উপরে করি, কিন্তু তুমি এ যে মোটেই ভালো নেই সেটা ঠিকই বুঝতে পারি। নমস্কার। বাহ, দারুণ খুব ভালো। হ্যাঁ এটা আপনার লেখা? হ্যাঁ, আমারই লেখা। বাহ, দারুণ। দারুণ আর দারুণ। আর একটা ছোট্ট করে পড়বো, নারী। হবে, সময় হবে? পড়ুন শুনি। কবিতাটার নাম হচ্ছে নারী, আমার নিজের লেখা। যে নারী এই ধরাধামে নরকে জন্ম দিল, সে নারী আজ এ সমাজেতে কি বা মূল্য পেল। এই দেশেতেই জন্মেছে রাধা মীরা সীতা, আজ সে নারীর শেষ সম্বল কবর কিংবা চিতা। যে নারী তোকে জন্ম দিয়ে হলো নিজে ক্ষয়, আজ সে নারী ভোগ্য বস্তু বাজারে বিক্রয় হয়। ভালোবাসার চুম্বনে যে ভরিয়ে দিল প্রাণ, সে নারীকে নগ্ন করে ঘোরালি ময়দান। অসতী হলো তোরই তরে বাঁচাতে তোর প্রাণ, সেই নারীকেই বেশ্যা বলে করলি অপমান। তোদের আয়েস আরাম তরে তুললি বাইজি ঘরে, তোদের আয়েস আরাম তরে তুললি বাইজি ঘরে, মদের নেশায় নাজমহলে নাচলো রাত্রি ভোরে। যে নারী হলো শয্যা সঙ্গী প্রতিদিনের রাতে, বাসি ফুলের মতো শুকে ফেলে দিলি পথে। না খেয়ে যে খাওয়ালো তোকে, না ঘুমিয়ে শুয়ে, সতী বলে ইনাম দিলি জীবন্ত জ্বালিয়ে। মুখে বলিস ভারত মাতার মাতৃসম নারী, তবে কেন তাকে বলি হতে হয় গিয়ে শ্বশুর বাড়ি। মাতারূপী কন্যারূপী নারী সৃজনহার, সেই নারীর আজ পথে ঘাটে হচ্ছে বলাৎকার। নারী কল্যাণের ভাষণ দেয় দেশের মন্ত্রী নেতা, নারী দেখেই যাদের লাল টপকে তারাই দেশের মাথা। মাতৃপূজা কুমারী পূজা আরো কত কি, নরের অধম নরাধম সব ছি ছি তোমায় ছি। নমস্কার। বাহ, দারুণ। ভালো লিখেছেন। মুক্তা ম্যাডাম আছেন? আপনি আপনি আবার মিউট হয়ে গেছেন। আছে। হ্যাঁ, বলুন। এবার কে বলবে বলো? দেবযানী আছে নাকি? আজকে একটা দেবযানীর কবিতা শুনি। হ্যাঁ, দেবযানী ম্যাডাম আছেন, আর আমাদের নতুনদের মধ্যে মৌসুমী আচ্ছা লাহিড়ী ম্যাডাম আর তপতী ঘোষ ম্যাডাম জয়েন করেছেন। আপনারা আচ্ছা। শুনুন, আপনাদেরও কবিতা আমরা শুনবো। হ্যাঁ, দেবযানী ম্যাডাম এখন বলুন। মিউটে আছেন? আপনারা কথা বলার আগে একবার স্পিকারটা দেখে নিন। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এবার ভিডিওটা অন করুন। এখন শোনা যাচ্ছে? ভিডিওটা হয়েছে? হ্যাঁ, ভিডিওটা অন। হ্যাঁ, হয়েছে। এইবার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। শুরু করো। আলোর বৃত্ত, জয়দীপ চট্টোপাধ্যায়। সবুজ মনটা আকাশের মতো হবে, দৃষ্টিটা হোক প্রসারিত। নির্ভীক বট গাছ হয়ে ছায়া দিও দুঃখী জনে, চিরদিন থেকো প্রত্যয়ী। 10 দিক তোমার জীবন দেখাক নতুন দিশা, প্রজ্ঞার দীপ মুছুক অন্ধকার। জাগুক মানুষ মানবিকতার গানে, কল্যাণ ব্রতে শান্তির পারাপার।
যাপন ভরুক পুষ্পিত সৌরভে, ঐশী আশিস মঙ্গল ঘটে ভরা। কীর্তিতে তুমি নন্দিত সবখানে, সবুজ মন্ত্রে প্রীতিময় হোক ধরা। রঙিন মনটা বর্ণালী ফুল হোক, হৃদয়ে থাকুক প্রিয়তার চন্দন। প্রণতি জানাবে মাটি ছুঁয়ে বারবার, সেবার মন্ত্রে প্রসারিত হবে মন। একটা জীবনে জ্বালাও লক্ষ দ্বীপ, চারিদিকে দেখো জমেছে অন্ধকার। ভালোবেসে তুমি আলোর বৃত্ত আঁকো, নতুন বছর খুলে দেবে সব দ্বার। নমস্কার। ভালো হয়েছে, বাহ। দারুণ হচ্ছে দেবযানী দি। আমি তো নতুন। এইবার যারা নতুন আছে তাদের থেকে একজন আসুক। মৌসুমীকে দেখো। দেবযানী তো আলোর বৃত্তে চলে এলো মনে হলো, করে আলোর বৃত্তে এলো। হ্যাঁ, বাহ, সুন্দর হচ্ছে। মৌসুমী আমার ছোট বোন, আপনি ভুলে গেছেন বোধহয়। ও মৌসুমী, হ্যাঁ, ও তোমার সঙ্গে এসছে? না, ও আসানসোল থেকে জয়েন করেছে। ও আচ্ছা আচ্ছা, মৌসুমী চিনতে পারছো দিদিকে? মুখটা দিয়ে আমি তো খুব ছোটবেলায় দেখেছি। আমার যখন দিদির বিয়ে হয় তখন আমি ক্লাস 4-এ পড়ি, সেই সময় দেখা আর কি। খুব আবছা আবছা মনে আছে, যখন যখন গেছি তখন তখন দেখেছি আপনাদেরকে। আমরা তো খুব ক্লোজ ছিলাম না? হ্যাঁ, আপনাদের গল্প ভীষণ শুনেছি দিদির কাছে। তো দিদি আমাকে এখানে জয়েন করিয়েছে, তো গত সপ্তাহ থেকে এখানে। শুরু করো। ঠিক আছে, আমি নতুন বছরে একটা নতুন বছর নিয়েই কবিতা বলছি। কবি দুর্গা বেরার কবিতা, ও নতুন বছর। কবিতার নাম ও নতুন বছর। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী, তোমাকে বলেছি এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে এসে যেন সব সুখদের কারিগর, খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্মে অধর্মে যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ বা প্রসাদ খেকো। লালসা হিংসে যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর ধর্ষক খুনির গুম ঘরে দিও তালা। নতুন বছর সুখা মুখে তুমি পেট ভরা ভাত দিও। ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। নতুন বছর বন্ধুতা দিও, দিও বা দরাজ দিল। মতবিরোধের হয়েছিল যাদের, তাদের হোক অন্তমিল। দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো, না মারা যায় মরে থেকে তাদের কিন্তু বাঁচিও। স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও। মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও। পাশে থেকো কোনো অন্ধজনের, হাতটা হাতে নিও। তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও। ছলনাকারীর মুখোশগুলো এবছর টেনে খুলো। তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো। এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো। সকলের আয়ু দীর্ঘায়ু করো, বিন্নি সুতায় গেথো। মানুষে মানুষে খুনসুটি দিও, সেবী মন দিও কিছু। স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাচারীর পিছু। যেথায় রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো, তাদের কিন্তু গড়ে দিও একটি চাল চুলো। গলি মারে গলি খায় যারা অথবা রাতে, আগে থেকে তাদের ফিরিয়ে দিও
বাউলের আখড়াতে। যার জীবনের কালো ছায়া হয় জীবনের জলছবি, সাবধানে চলে তাকেও বলো হতে নবী অথবা কবি। এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে। নতুন বছর কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। নতুন বছর কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। বাহ, কবিতাটি বড় সুন্দর। বাহ, খুব ভালো কবিতা। এইবার কে আছে? নিবেদিতা। বলবো? হ্যাঁ, বলো বলো। কবির নামটা শেষে বলবো। এখন কবিতার নাম অরণ্যের বুক। অরণ্যকে দেখে এলাম অরণ্যের মাঝে, কি অপূর্ব রূপ তার, শান্ত সমাহিত মৌন তপস্বীর মতো। নির্বাক অথচ মৌন মুখর, পত্র ফুল ফল শত শত অঙ্কিত হয়ে আছে কত অজস্র অক্ষর। সিন্ধু লিপির মতো দুর্বোধ্য, তবুও পড়ে নিতে চায় মন সেই স্বর্গীয় সুগন্ধ। সন্ধ্যা আসে ধীর পায়ে, অস্তাচলে যায় দিনমণি, কুয়াশায় ঢেকে যায় মায়াবী মুখখানি। ঢেকে যায় শাল সেগুন পিয়ালের পূর্ণ অবয়ব, আছে শুধু অরণ্যের সুগন্ধ সৌরভ। আছে তার বিস্তীর্ণ শরীর জুড়ে পাখির কলরব। নিষ্প্রভ নক্ষত্রের আলোয় ছোট ছোট আদিবাসী গ্রামগুলি মাঝে মাঝে দেখা যায় অরণ্যের আলোয়। জড়িয়ে আছে জননীর মতো স্নেহ বিগলিত। অরণ্যের মাঝে গিয়ে দেখে আছি অরণ্যের মুখ, শান্ত সৌম্য শরীর, ধ্যান গম্ভীর মুখ, সবুজে সবুজ চিরহরিৎ পত্রপুট। ঈশ্বরে বিলীন হতে ডাক দেয় অরণ্যের মুখ। কবি রামশঙ্কর গোস্বামী। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি। সব জানি আমরা, আমরা সব জানি। আগেই বুঝে নিয়েছি, আমরা বুঝতে পেরেছি। আমার কবি ভাইয়েরই লেখা আমি আগেই বুঝে নিয়েছি, ওই জন্য আর জিজ্ঞেস করলাম না। আমি আগেই মেসেজ করে দিয়েছি দাদার লেখা। যখন পরে বলতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে, এক্সপ্রেশন খুব ভালো হয়েছে। দারুণ দারুণ। কবিতাটি অপূর্ব সুন্দর, তোমার এক্সপ্রেশনও ভালো হয়েছে। আমি তোকে বলতে যাচ্ছিলাম যে দাদার লেখা কবিতা বল তুই। ওই যে কালকে জয়পুরের জঙ্গলে গেছিল না, আচ্ছা। এবার রুনু বলো। বলেছে। হ্যাঁ রুনু ম্যাডাম বলুন। হ্যাঁ, ওরে বাবা আমাকে আমি আরে ভয়টা কিসের? আমি একটা তাহলে সুকুমার রায়ের একটু মজার হ্যাঁ। কবিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, গন্ধ বিচার, সুকুমার রায়। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘন্টা, ছটপটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ নয় তো মন্দ। রাজা বলে, মন্দ ভালো, দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজাই হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি নিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলে, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি মশলা তাতে কর্পূর, গন্ধে ভারী মুন্ড আমার একবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার ভোকার হলো, বলছি হুজুর ঠিক বাত, বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝেই চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতুর তারেই ধরে শেষটা,
বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নজির, বয়সটি তার 90, ভাবলো মনে ভয় কেন, আর একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকছিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখলো লোকে বিস্ময়ে বাকবন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢঙ্কা, বাপরে কি তেজ বুড়োর, হাড়ে পায় না অক্কা। সুকুমারের কবিতা পাঠ করা হলো। বাহ, তো মজার কবিতা, সুকুমার রায় তো মজার কবি। হ্যাঁ, সুকুমার রায়ের গন্ধ বিচার। মিতা কোথায়? মিতা আচ্ছা, এই প্রথম বললাম ভালো হয়েছে তো? হ্যাঁ, আমি আছি। মিতা শুরু করো। আচ্ছা, আমি পড়বো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি ভাবছিলাম ওই বৃত্তটা পড়বো, তো বৃত্তটা দেবযানী পড়েছে। হ্যাঁ, আমি একটা আমার লেখা ছোট্ট একটা কবিতা পড়ছি। হ্যাঁ, তোমার নিজস্ব। হ্যাঁ, নিজের লেখা একটা ছোট্ট কবিতা। কবিতাটার নাম হলো এক মুহূর্ত। দমকা হাওয়ায় প্রদীপটা নিভে গেল, দরজা খুলে একরাশ অন্ধকার। বৈশাখী ঝড় এলো কাল বৈশাখী নিয়ে, সব এলোমেলো সব ছাড়খাড়। আমার জীবনের ডায়েরির পাতা উড়িয়ে নিয়ে চলে গেল সেই ঝড়। ওই সাথে রিমঝিম বর্ষা এলো, বাইরের মিষ্ট কালো নিকশ কালো। ঘর আর বার একাকার হয়ে গেল, মনেরও ঝড় জানান দিল, সব অন্ধকার করে দিল। ঘন ঘন বিদ্যুতের ঝলসানো চমক, কানে আসে যেন দরাজ গলার ধমক। ডায়েরিতে একটা পাতায় লেখা মনে পড়ে গেল রাগ মেঘ মল্লার, অন্ধকারে সেতারটা খোঁজাও বেকার। মল্লারের সুর বড়ই মধুর, দরজা খোলা ঠান্ডা মধুর বাতাস এসে গায়ে যেন শিহরণ জাগায়। মাটি ভেজা সোদা গন্ধ আসে ভেসে, এই গন্ধের সাথে চোখ বুজে আসে। দূরে জঙ্গলের কোথাও শেয়ালের ডাক জানান দেয় রাত গভীর হলো কখন। চোখ খুললে তাকিয়ে দেখি যখন, সকালের সূর্য চোখ মেলে দিয়েছেন। রাতের যত মলিনতা দূর হয়ে নতুন দিনের নতুন বছরের আগমন বার্তা দেয়। নমস্কার। বাহ, তোমার লেখাগুলি বড় মর্মস্পর্শী, দারুণ। এই বৈশাখী কোথায়? বৈশাখীকে দেখলাম, বৈশাখী বলো। আছি আছি, বলো। আমিও সুকুমার রায়েরই একটা কবিতা বলবো। মূর্খ মাছি। মূর্খ মাছি। মাকড়সা তার জালে মাছিকে ধরতে চাইছে আর কি, সেই মাছি আর মাকড়সার দারুণ মজার কবিতা, দারুণ। কান বাঁধা মোর আঙিনাতে জাল বুনেছি কালকে রাতে, ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা। আয় না মাঝি আমার ঘরে, আরাম পাবি বসলে পরে, ফরাস পাতা দেখবি কেমন খাসা। থাক 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 আর বলে না, আন কথাতে মন গলে না, ব্যবসা তোমার সবার আছে জানা। ঢুকলে তোমার জালের ঘেরে কেউ কোনোদিন হারিয়ে ফেরো। বাপরে বাসায় ঢুকতে মোদের মানা। হাওয়ায় দোলে জালের দোলা, চারদিকে তার জানলা খোলা। আপনি ঘুমে চোখ যে আসে জুড়ে, আয়না হেতা হাত পা ধুয়ে, পাক না মুড়ে থাক না শুয়ে। ভন 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 মরবি কেন উড়ে, কাজ নেই
কথায় তোমার কথাই ভুলে প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে। তোমার ঘরে ঘুম যদি পায় সে ঘুম কবু ভাঙবে না হয়, সে ঘুম নাকি এমন সর্বনেশে। মিথ্যে কেন ভাবিস মনে, দেখ না এসে ঘরের কোণে, ভাড়ার ভরা খাবার আছে কত, দে টপাটপ ফেলবি মুখে, নাচবি গাবি থাকবি সুখে, ভাবনা ভুলে বাদশা রাজার মতো। লোভ দেখালি ভুলবে ভবি, ভাবছো আমায় তেমনি লোভী। মিথ্যে দাদা ভোলাও কেন খালি, করবো কি চাই ভাড়ার দেখে, প্রণাম করি আড়াল থেকে, আজকে তোমার সে ঘুরে ভাই বালি। নধর কালো বদন ভরে, রূপ যে কত উপচে পড়ে, অবাক দেখি মুকুট মালা শিরে, হাজার চোখে মানিক জলে, ইন্দ্রধনু পাখার তলে, 6 পা ফেলে আয়না দেখি ধীরে ধীরে, মন ফুরফুর ফুরফুর নাচে, একটুখানি যাই না কাছে, যাই 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 বাপরে এ কি ধাঁধা, ও দাদা ভাই রক্ষে করো, হাত পাতায় কেমন তরো, আটকা পড়ে হাত পা হলো বাঁধা। দুষ্টু লোকের মিষ্টি কথায়, নাচলে লোকের স্বস্তি কোথায়, এমনি দশায় তার কপালে লেখে, কথার পাঁকে মানুষ মেরে মাকড় জীবী ওই যে ফেরে, গড় করি তাই অনেক তফাৎ থেকে। দারুণ কবিতা, তবে এটা ছন্দেও বলা যায় জানো, এটা ছন্দে বলা যায়। ওই ওটা ছন্দে বলা যায়, একটুখানি আমি বলছি শোনো। ওই যে দে টপাটপ ফেলবি মুখে, নাচবি গাবি থাকবি সুখে, ভাবনা ভুলে বাদশা রাজার মতো। ছন্দে করা যায়, ছন্দে তার সঙ্গে একটা তাল বাজে, দারুণ হয়। তাল আছে, হ্যাঁ, ফুল 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 খরচ পাতা নাচে শুধু। আচ্ছা ইকো হচ্ছে? হ্যাঁ বন্দনা ম্যাডাম, আপনি কেটে আরেকবার গান করুন। হ্যাঁ বলছি এবারে। নমস্কার বন্দনা ম্যাডাম, আর একটা বলবো। হ্যাঁ দাঁড়ান স্যার, আগে এখন অনুষ্ঠান আছে, বাকিদের হয়ে হ্যাঁ যাবে। বলছি। বন্দনা ম্যাডামের ওখান থেকে ডিস্টার্ব হচ্ছিল, তো ওনারটা আমি রিমুভ। হ্যাঁ, আমি যখন বলছি আমি শুনতে পাচ্ছি, আমার কথাটাই আমার কাছে ফিরে আসছে, মানে অন্যগুলো মিউট হচ্ছে না, মিউট করছে না কেউ। হ্যাঁ, শুনে আমরা জানাচ্ছি আরেকবার বলার জন্য। এখনো যারা যারা বাকি আছেন তাদের নাম একটু বলে দিচ্ছি আমি। দেবশ্রী ম্যাম আছেন, তৃপ্তি ম্যাম, লক্ষ্মী ম্যাডাম। সুমন, একবার বন্দনা ম্যামকে ফোন করে আরেকবার জয়েন করতে বলো। বলছি আমি আর একটা বলবো। হ্যাঁ স্যার, হয়ে যাক যাদের একবারও হয়নি। স্যার আপনাকে তো তাহলে প্রতিদিন অনেক অনেক কবিতা লিখতে হবে, সামনের দিনের জন্য আবার রাখুন স্টক করে। আরেকবার স্টক আছে আমার, 3খানা বই বেরিয়েছে, আপনাদের গ্রুপেতে দিয়েছি, ওই শান্তনুকে দিয়েছি, ওগুলো ওখান থেকে ইয়ে করে। আমার প্রায় 150-200 কবিতা আছে লেখা। আমরা শুনবো পরপর, চিন্তা নেই। হ্যাঁ, আমি একটু বাস্তবমুখী কবিতা লিখি আর কি, যেগুলো সোজা বাংলায়, মানে সাদা বাংলায় সবাই বুঝতে পারে, এবং সেইভাবেই লিখি আর কি। আর আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে দীক্ষিত, তো আমার 117টা আমি ভজন রচনা করেছিলাম, তো ওইগুলো এখন ইটিভি, তারা বাংলা, আকাশ বাংলাতে মহারাজরা প্রায় গেয়ে থাকেন সকালবেলার সময়। বাহ। তো আমাদের এই সিনিয়র সিটিজেনদের গ্রুপে আর কি, মানে মনে তো অনেক কিছু হয়, তো একটা ছোট্ট করে কবিতা শুনিয়ে দিচ্ছি। আর কিছুদিন থেকে যা, কবিতাটার নাম না, আরো অনেকে আছে তো, তারা পড়ে নিক আগে, অন্য একদিন শোনাবেন, একদিনে সব শেষ হয়ে গেলে তো পরে শুনবো কি। ঠিক আছে সরি হ্যাঁ ঠিক আছে, সরি।
আচ্ছা আমাদের তৃপ্তি ম্যাডাম, দেবশ্রী স্যার, বিথিকা ম্যাম, লক্ষ্মী ম্যাম, দেবশ্রী ম্যাম আছেন, শিউলি পরপর বলে যাও এবার। রামশঙ্কর স্যার, শ্যামলী ম্যাম। আচ্ছা তাহলে দেবশ্রী ম্যামকে আমি একবার ডেকে নিচ্ছি। আমারও হয়নি দিদি। না আমারটা শুনতে পেয়েছেন? আচ্ছা বন্দনা না ম্যাম আমারটা এসেছেন, শুনতে বন্দনা পেয়েছেন? ম্যাম এসেছেন, ওনারটা আগে শুনে নিই। হ্যাঁ ম্যাডাম বলুন। কালু বনাম জীবনানন্দ। বনলতা ম্যাডাম ব্যাংকে চাকরি করেন। কালুর রিক্সায় যাতায়াত ম্যানেজার বাবু ব্যবস্থা করে দিয়েছেন। কালুর ফোনে ডাক পাঠালেই সে হাজির, রোদ বৃষ্টি ঝড়ে সকালে সন্ধ্যাতে। কালু বাংলায় অনার্স, তবে ম্যাডাম তা জানেন না। চাকরি জোটাতে না পেরে রিক্সা চালক হবার জন্য কালুর বউ তাকে গঞ্জনা দেয় নিত্য, বলে অপদার্থ। কালুকে সেসব স্পর্শ করে না। সে ঘুরে বেড়ায় সিংহল, সমুদ্রে, মালয়, সাগরে। শ্রাবস্তীর কারুকার্য তার মগ্নতার অবলম্বন। একদিন ম্যাডামের বাসায় পৌঁছে কালু জানতে পারল আগামী সপ্তাহে ম্যাডাম চলে যাচ্ছেন। ট্রান্সফার অর্ডার এসে গেছে। সব হিসাব বুঝে কালু বেরিয়ে এলো। মুখ তার ম্লান, চোখ তার শূন্য। রিস্কা টলতে 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 শটান ঢুকে গেল একটা বাঁশের তলায়। তখনও বেঁচে আছে সে। চাকাটা গেছে পা দুটোর উপর দিয়ে। পরদিন বনলতা সংবাদপত্রে পড়ল পথ দুর্ঘটনায় মারা গেলেন জীবনানন্দ হরপে কালু। মৃত্যুর আগে তার শেষ কথা, আমরা দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। নমস্কার। বাহ, বন্দনা কবিতাটা ভালোই বলেছে। আমি তো 2 মিনিট পড়লাম। আমি জানি যে বেশি সময় নিয়ে অনেক বড় কবিতা পড়লে অন্যেরা সময়টা কম পাবে। খুব সুন্দর। ঘড়ি দেখে 2 মিনিট আমি পড়েছি। আমি তো বড় পড়তে পারি, পড়ি না কেন না, আরো আরেকজনকে পড়তে দিতে হবে। হ্যাঁ, সবার জন্য। সময়ের মধ্যে যেন আমরা সবাই বলতে পারি, যেন আপনারা সময়টা ঠিক করে দিন, 2 মিনিট থেকে 3 মিনিট। পরের জন বলো, শুরু করো। দেবশ্রী ম্যাডাম আপনি করুন। ওই বন্দনা ম্যাম যে বললেন জীবনানন্দ দাশ আর বনলতা সেন, ওই কবিতাটাই বলছি। মানে দুটো নামই আছে। কবিতাটার নাম বনলতা সেন আর কবির নাম জীবনানন্দ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড দিয়েছিল নাটোরের বনলতা। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তীর কারুকার্য। অতি সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখি নীড়ের মতো তুলে নাটোরের বনলতা। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার। বাহ,
অপূর্ব, এসব কবিতা তো শুনতে একদম মন ভরে যায়। এরপর কে আছে? খুব ভালো। এরপরে আমি আছেন হ্যাঁ, তপতী ম্যাডাম আছেন, কীর্তি। তারপর শিউলি ম্যাডাম আছেন, আর এখানে শ্যামলী ম্যাডাম আছেন, লক্ষ্মী ম্যাডাম আছেন, রামশঙ্কর স্যার, দেবাশিস স্যার, বুলবুল ম্যাডাম এখনো বাকি আছেন। শুরু করো, এক এক করে পরপর করে যা। দেবাশিস শুরু করো। আমি করব। বুলবুল ম্যাডাম একটা হ্যাঁ, শুনি, তারপরে তপতী আচ্ছা ম্যাডাম আচ্ছা রেডি থাকবে। আচ্ছা। আমি বলছি। গার্গী আমি আছি। আচ্ছা, আপনি বলবেন? ঠিক আছে। তবু, রবীন্দ্রনাথ ঠাকুর। তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মিত কাহিনী কেবলই, ঢাকা পড়ে নব নব জীবনের জালে। তবু মনে রেখো, যদি বড় কাছে থাকি, নূতন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শান্ত আঁকি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যা বেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা। তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার। নমস্কার। বাহ, দারুণ হয়েছে বুলবুল দিয়ে। মুক্তা ম্যাডাম একটু বেরিয়ে গেছেন মিটিং থেকে কোনো কারণে। আর কমেন্ট বক্সটা আমি আর পড়ছি না, আপনারা দেখে নেবেন। অনেক কমেন্ট আসছে, এখানে পড়লে অনেকটা সময় নষ্ট হবে, ওই জন্য আর বলছি না। আচ্ছা, এরপর তপতী ম্যাডাম আপনি বলুন। আর আপনি কোথা থেকে জয়েন করেছেন সেটা একটু বলবেন তার সাথে। আপনি মিউটে আছেন, মিউট, অডিওটা অন করুন। ভিডিওটা হলো, তার পাশেরটা অডিও, স্পিকারের মতো চিহ্নটা আছে। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে এবার? ভিডিওটা হ্যাঁ, অন করুন এবার, পাশেরটা হ্যাঁ, হ্যাঁ, হয়েছে না তার হয়নি? পাশেরটা টিপুন, যেটা প্রথমে অফ করলেন ভিডিও, সেটা। হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, আমি একটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব ভালো বলেছেন। এরপর শিউলি ম্যাডাম আছেন। আছে।
আজ আমি একটি কবিতা পাঠ করছি। বাবা তো বাবাই হয়, গরিব কিংবা ধনী, বটবৃক্ষের মতো আঁকলে রেখে পুড়তে থাকেন তিনি। আমি একটি কবিতা পাঠ করছি, দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার মতো, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ এনে দিতে পারি, আমার বাবা হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি, আমার বাবা ভীষণ আগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়া ডালও খায় তোমার বাবা চেটে বাটি। আমি বেশ ভালো রান্না করি, তবুও আমার বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনবো না দিনটাই ভুলে যায়। তোমার বাবা রাখতেই পারে ভীষণ সুখে তোমায়, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, কিন্তু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি। তোমার বাবা নামের যে সংজ্ঞাটা দাও, সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবা উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয়। আমার বাবা ভীষণ সরল, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানান। শাসনও করেন খুব ধরে, অথচ আমার পিছনে বন্ধু মহলে আমারই তারিফ করে। আমি নিজেও উনাকে বকাঝকা করি, দেখায় খুব রাগ, আবার কেউ উনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি হাত। বাবা পরীক্ষার সময় সংশয় করে বলে, বেটা পাস তো হবে তো বল। রেজাল্ট বের হলে তারই চোখে জল। কিছুই করি না, তবু আমায় সারাদিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরূপ, ঠিক তখনই পাশে থাকে। সারাদিন বলে আমার দ্বারা কিছুই হবে না নাকি। তাকে আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সেই বরফই গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা কেউই বাবার মতো নয়, তবুও প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া, ঝামেলা, অভিমান, এত কিছুর পরও আমার একটা বিষয় উনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার কই ডাকে না তো কেউ। নমস্কার। খুব ভালো। আমি দু লাইন পড়বো। ঠিক আছে, আমি পড়ছি না। বিদ্যাসাগর, কলমে ও কণ্ঠে সজল সাঁতরা। বিদ্যার সাগর, বিদ্যার দয়ার সাগর, তুমি সবার আপনজন। তোমায় পেয়ে ভারতবাসীর
গর্বে ভরে মন। গদ্য সাহিত্যের জনক তুমি, তোমার খ্যাতি ছড়িয়ে আছে শহর থেকে গ্রাম। বীর সিংহে বীর যে তুমি, ঠাকুরদাস ও ভগবতীর সন্তান। বাঙালি জাতিকে নতুন পথে দিয়েছিলে সন্ধান। 19 বছর বয়সে তুমি পাণ্ডিত্য লাভ করেছিলে। দেশের কাজ করবে বলে তুমি চাকরিও ছেড়ে দিলে। অসহায় মানুষ, অসুস্থ মানুষের সেবা করাই ছিল তোমার জীবনের ব্রত। তুমি সর্বশ্রেষ্ঠ বাঙালি, আছে কজন তোমার মতো? নারী শিক্ষা বিস্তারের জন্য চেষ্টা করেছিলে চিরদিনই। তুমি শুধু দিয়েই গেছো, আমরা তোমার কাছে ঋণী। নমস্কার। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দিদি আমি পড়তে পারি না, ওই আর কি সমস্যা। সুন্দর হয়েছে, পড়তে পারো না আবার কি, ভালোই হয়েছে। আচ্ছা, রামশঙ্কর স্যারকে ডেকে নেব। হ্যাঁ, আর দেবাশিস আছে, রামশঙ্কর। হুম, একটু অনেকক্ষণ আমরা অনেক গম্ভীর সুন্দর সুন্দর কবিতা শুনলাম, দু একটা মজার কবিতাও শুনলাম সুকুমার রায়ের। এরপরে আমিও একটু মজার কবিতায় বলতে চাইছি বা পড়তে চাইছি। সেটি হচ্ছে কবিতার নাম বাঁশ। কবিতার নাম বাঁশ। দেখো আবার কেউ আমাকে বলেছিল বাড়ির পাশে দিঘির ধারে লাগাও কিছু বাঁশ। বাঁশ কেন ভাই? এমন কিছু রোপণ করি যা ফসল দেবে 12 মাস। না না দাদা, বাঁশই এখন বাজার গরম, করবে বাজিমাত। লাঠির মতো লম্বা সরু, বাঁশের মধ্যে কুলো গুরু, তেমন পণ্য বাজার ধন্য। লাগবে কাজে আদি ও অন্ত, লাগাও বাঁশ মেটাও আশ, ধরনী হবে তোমার বশ। হাটে মাঠে সিনান ঘাটে, কখনো সখনো গরুর পিঠে, লাঠি তোমার থাকবে কাছে। সভা সমিতি মশাল মিছিল, বাঁশের ডগায় ব্যানার বিশাল, সব কিছু যায় লাঠির আগায়। ভেবে দেখো বাঁশের কদর, জঙ্গি মিছিলে বেজায় আদর। বাঁশের আমি বাঁশের তুমি, বাঁশই আদিম বাসভূমি। বাঁশের লাঠি বাঁশের খুঁটি, তার উপরে ছাউনি রাখি। বাঁশের বেড়া বাঁশের দরমা, বাঁশের দরজা করিত কর্মা। ধর্ম রক্ষা বাঁশের ধর্ম, বাঁশের কর রক্ষা, ধনে প্রাণে করবে রক্ষা। বাঁশের ব্যবসার বেজায় কদর, পয়সা আনে 24 প্রহর। বর্ষা বাদল ঝড়ের রাতে, শ্মশান ঘাটে খেয়া ঘাটে মাঝির হাতে। তিনিই থাকেন মধ্যরাতে চোর ডাকাতের পিছন নিতে, ওটাই তোমার হাতে থাকে। সাপ সাপুড়ে বর্ষা রাতে, বল ভরসা লাঠি রাখে। কেউ আমাকে বলেছিল লাঠির যোগান বাড়িয়ে দিতে, যুগের ঠেকা লাঠি নেবে। বাড়ির পাশে দিঘির পাড়ে লাঠি বাঁশের চারা দিতে, লাঠি তোমার ভবিষ্যতের সাহারা হবে। নমস্কার। দারুণ ভাই, দারুণ দারুণ, একদম নতুন ধরনের, না নতুন ধরনের একদম। না স্যার, শুনেছি, দেখেছি কবিতাটা পড়ে। হ্যাঁ, শুনিয়েছিলাম একবার, পুনরায় দিলাম যাতে রিনা শুনতে পায়। এরপরে আমরা রিনার কবিতা শুনতে চাই। না, আমি বলেছি তো, আপনি শুনেন নাই। রিনাটা হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, কি করবে তরকারি? বউটা কি খেতে তুই কেমন আছিস রে? কর তাড়াতাড়ি, তোর নিউজ রিডিং আছে।
না এখন তো আজকে করবো না, একটু ডাক্তার দেখাতে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই কবিতা বল তাহলে। অন্নদা শঙ্কর রায়ের ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যঙ্গমী শুধালো ব্যঙ্গমাকে, গাছতলে শুয়ে আছে মানুষটাকে, মনে হয় কোনো রাজপুত্র হবে, তেপান্তরের মাঠ পেরোবে কবে। ব্যঙ্গমা বলল ব্যঙ্গমীকে, সামনে বিপদ, যদি যাই ওদিকে, দস্যুর দল আছে আসবে তেরে, একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে। ব্যঙ্গমা ব্যথা লাগে দশা ভেবে এর, কাটান কি নেই কিছু এই বিপদের। একটি উপায় আছে, যদি সে ঘোড়ায় পক্ষীরাজের মতো আকাশে ওড়ায়, কিন্তু বিপদ যেই দম ফুরাবে, ঘোড়া প্লেন উল্টিয়ে অক্কা পাবে। ব্যঙ্গমা বলো বলো কি হবে উপায়, মনটা আমার কেন করে হায় হায়। উপায় নেই তা নয়, কিন্তু কঠিন লাভ দিয়ে ডিগবাজি খাবে গোটাতি, কিন্তু পেরোবে যেই 4 পোয়া মাঠ, অমনি দেখবে খাড়া লোহ কোপাট। তাহলে কেমন করে যাবে ওধারে, কোপাট কি খুলবে না কোনো প্রকারে। কপাটের তলে আছে গুপ্ত সুরং, 3 বার বলবে অং বং চং, তখন চিচিং ফাঁক, কিন্তু ফাঁড়া ওধারেতে রাক্ষস আছে পাহারা। রাক্ষস? ব্যঙ্গমা তরাসে মরি, উপায় কি আছে এ প্রশ্ন করি। নেই যে তা নয়, তবে চাই বাহুবল, এবার খাটবে নাকো কলা কৌশল। মারতে হবে আর মরতে হবে, রাজকন্যাকে পাবে বাঁচলে তবে। তবে আর কাজ নেই তেপান্তরে, ঘরের ছেলেকে বলি ফিরতে ঘরে। কুক কুক কুকুর কুকুর, ঘরে ফিরে যারে রাজপুত্তর। নমস্কার। ভালো হয়েছে। ছোটবেলাকার কবিতা। হ্যাঁ, ভালো হয়েছে রে দীপ্তি। এরপর আমি দেবাশিস স্যারকে বলবো। বিথেকা দি আছেন না? বিথেকা দি বললেন। ম্যাডাম আছেন, এরপর বিথিকা ম্যাডামকে বলছি দেবাশিস স্যারের হয়ে যাওয়ার পর। সবাইকেই ডাকবো, সবাই বাকি আছেন, এক এক করে ডাকবো। এক সেকেন্ড। আমি একটা কবিতা পড়ছি, প্রেমেন্দ্র মিত্রের হঠাৎ যদি। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইন জারি, 2-1 জনায় খুব কষে দিই সাজা। মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব, বৃষ্টি ফোটার ফেলি চিকন চিক, ঝুলিয়ে ঝালর ঢাকি চতুর্দিক, দিল দরিয়া মেজাজ করে করে কই, বাজগুলো সব ফুর্তি করে বাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল, অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে। ঘুমের পরীর সেপাইগুলো ঢোলে, তাদের ধরে খুব কষে দি সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, ওলট পালট করি বিশ্বখানা, ভাঙি যেথায় যত নিষেধ মানা, মনের মতো কানুন করি কটা, রাজা হওয়ায় খুব করে দিই ঘটা। সত্য তা সে যতই বড় হোক,
কঠোর হলে দিই তাহাদের সাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। নমস্কার। দারুণ। এইসব কবিতাগুলো কবে ছোটবেলায়, এই ছোট্টবেলার কবিতা খুব সুন্দর ছোটবেলার মনে পড়ে কবিতা গেল সে আবার ফিরে কথা। যাচ্ছে। হ্যাঁ আমরা এবার ঘুরে ফিরে ভালো আসছি পড়েছেন, ছোটবেলাতে। খুব ভালো। হ্যাঁ, পুরনো হওয়ার নয়, এসব কবিতা সবসময়ই ভালো। তখন হ্যাঁ, সবসময়ই ভালো। এবার সব দীপিকা সময়। ম্যাডাম, ম্যাডাম বলুন। মিউটে আছেন। মিউটে আছো, মিউটে আছো। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলবো আর কি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেকে বিশ্লেষণ করেন যে ধনীদের কবি বলে। এই কবিতাটা পড়লে বোঝা যায় কবি নিপীড়িত নির্যাতিত মানুষের যন্ত্রণা হৃদয় দিয়ে অনুভব করতেন। তাই তো উনি কবিগুরু। মানুষের অন্তরের অন্তঃস্থলে আজও চিরজাগ্রত হয়ে আছেন। কবিতাটা এবার পড়ি। কবিতার নাম কর্ম, কবিগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভৃত্যের না পাই দেখা প্রাতে, দুয়ার রয়েছে খোলা, স্নান জল নাই তোলা, মূর্খাধম আসে নাই রাতে। মোর ধৌত বস্ত্রখানি কোথা আছে নাহি জানি, কোথা আহারের আয়োজন। বাজিয়া যেতেছে ঘড়ি, বসে আছি রাগ করি, দেখা পেলে করিব শাসন। বেলা হলে অবশেষে প্রণাম করিল এসে, দাঁড়াইল করি করজোর। আমি তারে রোষ ভরে কহিলাম, তুর হরে দেখিতে চাহিনে মুখ তোর। শুনিয়া মূঢ়ের মতো ক্ষণকাল বাক্য হত, মুখে মোর রহিল চেয়ে। কহিল গদ গদ স্বরে, কাল রাত্রি দ্বীপ্রহরে মারা গেছে মোর ছোট মেয়ে। এত কহি তরা করি গামছাটি কাঁধে ধরি, নিত্য কাজে গেল সে একাকী। প্রতি দিবসের মতো ঘষা মাজা মোছা কত, কোনো কর্ম রহিল না বাকি। হয়ে গেছে, নমস্কার। দারুণ দারুণ, বাহ, খুব ভালো। খুব সুন্দর বলেছো, খুব ভালো বলেছো। কমেন্ট গুলো আসছে, আপনারা পড়ে নেবেন কমেন্ট গুলো। ভাবটা খুব সুন্দর ছিল দীপিকা। ছোট্ট খুব ভালো কবিতা আর ছিল। কি। হ্যাঁ, বোঝানোর জন্য, শ্যামলী ম্যাডাম, বোঝানোর জন্য খুব। আমি একটা সামনে তো কল্পতরু উৎসব, আমি শ্রী ঠাকুরের কল্পতরু উৎসবের একটা এতে কবিতা পড়ছি ওই সম্বন্ধে। কবিতাটার নাম হচ্ছে এসো প্রভু এসো ফিরে। জীবন ক্লান্ত বসে অনন্ত জীবন পাথার তীরে, অশ্রুর ধারে ডাকিছে কাতরে, এসো প্রভু এসো ফিরে। একবার হাসো সেই মধু হাসি, একবার গাহ গান, ওই পদরজে একবার মজে বারেকো জুড়াক প্রাণ। নৃত্য বিভোর বাব বিভোল ছবিতে আসুক প্রাণ, পঞ্চবটির বট তরুমূলে জাগুক সিদ্ধ স্থান। বজ্রের মতো কোনো নরেন্দ্র আসুক প্রণত হয়ে, কোনো সে গিরিশ তনু বানু মন ঢেলে দিক ওই পায়ে। কোনো রাখালের বাঁশরিতে ভাব ভকতি উঠুক বেজে, অচেতন সবে চেতন করব কল্প বৃক্ষ সেজে। শারদে শারদা আসুক আবার কোনো নহবত ঘরে, শরৎ শশীরা আসুক আবার ভক্তির পথ ধরে। কোনো মন্দিরে কোনো শ্যামা মারে জাগ্রত করে তোলো, করুণা গঙ্গা গোমুখের দ্বার করুণা করিয়া খোলো। কৃপা হলে প্রভু ওই পায়ে প্রভু নিজেরে মেলিয়া দিব, বন্ধনহীন আপনারে সেই ক্ষণেতে কুড়ায়ে লব। ক্লান্ত মনেতে এই বাসনা যে চিরদিন যায় ঘুরে, প্রাণের কণ্ঠ প্রার্থনা করে, এসো প্রভু এসো ফিরে। এসো প্রভু নতুন বছরে এসো সকলের তরে, কল্পতরু হয়ে এসো, এসো প্রভু ফিরে ফিরে। বাহ, দারুণ চয়েস শ্যামলীদি, কবিতাটা খুব ভালো, দারুণ। আজকে সবাইকারই হয়ে গেছে। বলে খুব ভালো হয়েছে।
খুব ভালো শ্যামলী। ঠিক আছে শ্যামলী, আমার তোরা যা করবি তাই আমার ভালো লাগবে। বলছি একটা বলবো। হ্যাঁ, তোর আমার ছোটবেলা আমার আচ্ছা সবাই মুক্তা ম্যাডাম আপনি বলেছিলেন শুরুতে, আপনি মিউটে আছেন, একটু মিউটটা খুলুন। মুক্তা ম্যাম বলেছিলেন। হ্যাঁ আচ্ছা করলাম। কবিতা দিয়ে শেষ করব। ঠিক আছে, আমরা যখন একটু ছোটবেলার দিকে ফিরে এসেছি, তখন আমার লেখা একটা কবিতা আমি আবৃত্তি করছি, যেটা 1387 সালে 11ই আশ্বিন আমি রচনা করেছিলাম। কবিতাটার নাম হচ্ছে বাবু সোনা। জানলি মাগো সেদিন দুপুরবেলা, আমি তখন খেলছিনু কি খেলা, হঠাৎ দেখি লাগলো গায়ে ঢেলা, পেছন ফিরে তাকিয়ে দেখি ও মা, একটা ভূতে বলছে চুপি চুপি, এই খোকা তুই আমার সাথে যাবি, উড়ে গেলে কত মজা পাবি, বলে আমার খেলো একটি চুমা। আমি তখন ভূতের পিঠে চড়ে চারিদিকে দেখছি ঘুরে ঘুরে, অজান্তে মা কখন লাগাম ধরে যেই না দিচ্ছি এক হেঁচকা টান, ভূতটা তখন গেলুম গেলুম করে নাম ছিল মা কি ভীষণ জোরে, বলবো কি মা যেই না গেল পড়ে শরীর খানা হলো দুখান খান। আমি তখন ছিটকে একটা বনে চলছিনু মা পথটি দেখে শুনে, হঠাৎ কিসের শব্দ এলো কানে, আমি তখন ভয়েই কেঁদে মরি। এক পা করে যাচ্ছি মা পথ ধরে, রাতটা তখন তুই নে হিসেব করে, যেই না গেছি একটা দিঘির ধারে, পিঠে যেন কে দিল সুরসুরি। তারপর মা দেখি একটা বুড়ো, চুলগুলো তার যেন সনের নুড়ো, গায়ের চামড়া ঝুলে গেছে পুরো, একটি দাঁতও নেই কো তার মুখে, চোখ পাকিয়ে খ্যাঁক করে সে কেসে বসলো জেঁকে আমার গাটি ঘেঁষে, বলল আমি জটে বুড়োর পিসে, বলছি শোন একটি কথা তোকে, যেসব মারা ছেলেদিকে মারে নিজাই ধরে ঘুম পাড়াবার তরে, কিংবা খাওয়াই বোকা ঝোঁকা করে, তাদের আমি নেব ঝলাই পুড়ে। তাই বলি মা তুই যেন না কভু ঝিনুক দিয়ে খাস নি দুধ সাবু, যদি তোকে ডুবাই হাবু ডুবু, তখন আমি কেঁদেই যাব মরে। বললে আরো, যেসব ছেলে খেলে তাদের মারা যদি পড়তে বলে, ধরে নিয়ে চড়াই আমার শুলে, তারপরেতে জাঁতাই ফেলি পিসে। তাই বলি মা আর কবু বকবি না, তবে আমি কিচ্ছুটি বলবো না, আর যদি তুই নাহি শুনিস মানা, তবে ডেকে দেবো জটে বুড়োর পিসে। নমস্কার। বাহ, দারুণ দারুণ। আপনার খুব লেখার থেকে সুন্দর। আপনার বলার ধরনটাও খুব সুন্দর। হ্যাঁ, বলার ধরন খুব সুন্দর। ঠিক আছে, নমস্কার। আজকের আসর। আচ্ছা আমি একটা কথা শেষ কথা জিজ্ঞেস করে আমি শেষ করছি। আমাদের আগামীকাল বস্ত্র বিতরণ হবে বিকেল 3টের থেকে। তো আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক হন আমাদের ফোন করে একটু জানাবেন আজকের মধ্যে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।